ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তার সর্বশেষ আপডেট হলো ইরান গত রাতেও ব্যাপক মাত্রায় ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। এর ভেতরে সবচেয়ে বড় খবর হচ্ছে সৌদি আরব এবং কুয়েতে আমেরিকার দূতাবাসে হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে আমেরিকা স্বীকার করেছে যে তাদের 6 জন সেনা নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। সেনাদের কফিন নিয়ে যাচ্ছে আমেরিকার সেনারা, ভিডিও দেখা গেছে, কিন্তু সেই 6টি কফিনই যে শেষ, আরও কফিন ছিল না তা নিশ্চিত করে বলা যাবে না। বরং ইরান বলেছে যে তাদের হামলায় শুধু বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটিতে, আমেরিকার যে ৫ম নৌবহরের ঘাঁটি আছে বাহরাইনে, সেখানেই ২০০-র বেশি সেনা নিহত হয়েছে। ফলে ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে আর আমেরিকা যা বলছে তার ভিতরে ব্যাপক পার্থক্য। যাই হোক, মার্কিন সেনারা যে মারা যাচ্ছে এটা এখন পরিষ্কার এবং এটা ডোনাল্ড ট্রাম্পের উপরে বাড়তি চাপ সৃষ্টি করবে। এরপরে আরেকটি খবর আলোচনায় আনতেই হবে। গতকাল ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন এবং তার সদর দপ্তরে হামলা চালিয়েছিল। পাশাপাশি ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান তার সদর দপ্তরে হামলা চালিয়েছিল এবং এত ম্যাসিভ হামলা চালিয়েছে, ভয়াবহ ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান বলেছিল যে যদি তারা এই 2 জায়গার কোথাও থাকে তাহলে নিশ্চিতভাবে মৃত্যু হয়েছে, তাদের বাঁচার কোনো কারণ নেই। এবং আইআরজিসি বলেছিল তারা পরবর্তীতে নিশ্চিত খবর পেয়ে জানাবে। এখনো পর্যন্ত আইআরজিসির পক্ষ থেকে এই ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা আসেনি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকেও কোনো বক্তব্য দেয়া হয়নি, কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর ভেসে বেড়াচ্ছে গতকালের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দর্শক, ইরান ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে এবং আমেরিকা সহ এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েল মনে করেছিল খুব দ্রুতই শেষ করে ফেলবে। ইরানের সর্বোচ্চ নেতা এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা, মন্ত্রী, তাদেরকে হত্যা করার পর ইরান সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে এবং এই যুদ্ধ শেষ হয়ে যাবে এবং ইরানে তাদের কাঙ্ক্ষিত সরকার অর্থাৎ পুতুল সরকার একটা বসাবে। রেজা পাহলভি তো আছে, তাদেরকে বসিয়ে দিয়ে মোটামুটিভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে ইরান। সব শেষ, একেবারে কয়েকদিনের ভিতরে এই কাজটা শেষ করে ফেলবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু একথা বিশ্বাস করতে পারেনি বা বুঝতে পারেনি হয়তোবা যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করলেই ইরানের নেতৃত্ব শেষ হয়ে যাবে না এবং ইরানের প্রতিরোধ বা যুদ্ধ ক্ষমতা শেষ হয়ে যাবে না। তারা আসলে, আমি বিশ্বাস করি যে নেতানিয়াহু ইরানিদের স্টিমিনা বোঝে, নেতানিয়াহু জানে ইরানিরা কি জিনিস। ডোনাল্ড ট্রাম্প হয়তো জানে না এবং ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াহু সেটা বুঝতেও দেয়নি। নেতানিয়াহু তাকে বিভিন্ন ধরনের কৌশল করে ফুসলানি দিয়ে উস্কিয়ে এই হামলায় টেনে এনেছে এবং আলোচনা চলার ভেতরে এই সমস্ত হয়েছে। নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে নাকি বলেছে, গণমাধ্যমে আমি খবর দেখলাম, সম্ভবত মিডল ইস্ট আয়ে এই রিপোর্টে এসেছিল, বাইবেলের বক্তব্য অনুসারে শেষ জামানায় একজন অত্যন্ত খারাপ শাসক আসবে, দুষ্টু শাসক আসবে, সেই দুষ্টু শাসককে হত্যা করবে একজন মহান রাজা। নেতানিয়াহু বলেছে আপনি হলেন সেই রাজা, আপনি এই ইরানের সেই দুষ্টু শাসক, এই সেই আমালেক, বাইবেলের বর্ণনা অনুযায়ী এই সেই খারাপ শাসক আমালেক, তাকে আপনি হত্যা করুন এবং আপনি গ্রেট কিং হয়ে যাবেন। এটা গেলে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এপিস্টাইন ফাইল, যেটা আপনারা মনে সবাই শুনেছেন, অসংখ্য কুকীর্তি কেলেঙ্কারির ব্যাপার, নারী, ছোট ছোট বাচ্চাদেরকে তাতে ধর্ষণ করা হয়েছে, এই সমস্ত ঘটনা ছবি বর্ণনা আছে। তো এই বর্ণনা এখন যদি ফাঁস হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি হবে এবং তাকে ইমপিচ করা হতে পারে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প চিন্তা করেছে এই ফাইলের কথা যাতে লোকজন না জানে, না শোনে, এইদিকে যাতে কেউ না যায়, এই জন্য সে যুদ্ধ লাগিয়ে দিয়ে ওই ফাইল থেকে জনগণের দৃষ্টি এই দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আলোচনা চলার ভেতরেই সে এই হামলা চালিয়েছে। তার মানে তার ধৈর্য সহ্য করার
কোনো সময় ছিল না, কারণ যখনই এপিস্টিন ফাইল নিয়ে তাকে টান দেবে বিপদে পড়ে যাবে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, ইরানের শাসক বা সর্বোচ্চ নেতা বা আরো লোকজনকে হত্যা করে তারা তো এখানে নিজেদের সাম্রাজ্য কায়েম করবে এবং ইরানের তেল গ্যাস থেকে শুরু করে সবকিছু তাদের দখলে চলে যাবে। আবার সেই শাহের আমলের সেই রাজতান্ত্রিক শাসন ফিরে আসবে, তাদের পুতুল সরকার বসবে, আমেরিকা ইসরায়েল যা বলবে এরা তাই শুনবে, যেমন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যা হচ্ছে। এরকম একটা প্ল্যান ছিল, অন্তত গণমাধ্যমের খবরে বা সামগ্রিক পরিস্থিতি থেকে এইরকম একটা চিত্র আসে। কিন্তু বাস্তবতা হলো অল্প কয়েকদিনে যুদ্ধ শেষ করা যায়নি। ইরানের নেতৃত্ব থেকে আপাতত কয়েকজনকে সরিয়ে দিতে পারলেও তারা ইরানের যে টোটাল নেতৃত্ব তা তো শেষ করতে পারবে না। এবং ইরানে সরকার পতন হচ্ছে না, ইরানে তাদের প্রত্যাশা মতো সরকার গঠনও হবে না, এবং ইরান তার মতো করেই চলবে। আমেরিকা ইসরায়েলের যে প্রত্যাশা সেটা আসলে বাস্তবায়ন হচ্ছে না। শুধু তাই না, তারা ইরান দখলও করতে পারবে না। শুধু তাই না, আমি একথাও বলবো যে ইরান যে প্রতিরোধ গড়ে উঠেছে এই প্রতিরোধ 2 দিনে শেষ হবে না। ইরান যুদ্ধ করবে দীর্ঘমেয়াদী, এবং আমরা যতদূর শুনতে পাচ্ছি কাতারের হাতে মাত্র ক্ষেপণাস্ত্র বা রকেট ঠেকানোর আর মাত্র 4 দিনের ইন্টারসেপ্টর আছে। সংযুক্ত আরব আমিরাতের হাতে আছে নাকি 7 দিনের, কুয়েতের হাতে, সৌদি আরবের হাতে, বাহরাইনের হাতে আদৌ আছে কিনা বা কতদিনের কি কিছু বোঝা যাচ্ছে না। এই যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বিভিন্ন দেশে ইরান হামলা চালিয়েছে। এই হামলাগুলো মার্কিন ঘাঁটিতে না, শুধু মার্কিন দূতাবাস, মার্কিন যত স্বার্থ আছে সে সমস্ত জায়গায় হামলা চালানোর চেষ্টা করছে ইরান। এর মানে হচ্ছে যে এই সমস্ত দেশগুলো দিয়ে আমেরিকার উপরে চাপ সৃষ্টি করা হবে যে তোমরা আমাদের দেশ থেকে চলে যাও, তোমাদের কারণে আমরা আর ঝামেলায় পড়তে চাই না। শুধু তাই না, এখন এই কথাও পরিষ্কার হয়ে যাচ্ছে আমেরিকা যে আরব এই সমস্ত দেশের নিরাপত্তা দিতে চেয়েছিল সেই নিরাপত্তা দিতে পারছে কই? সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সমস্ত দেশে যে আমেরিকার ঘাঁটি আছে সেই ঘাঁটিরই তো নিরাপত্তা দিতে পারছে না। ইরানের ক্ষেপণাস্ত্র তো তছনছ হয়ে গেছে সব। তাহলে এই দেশগুলো এখন বুঝতে শিখবে বা বলবে যে আমেরিকাকে বলবে, ভাই তোমরা তো আমাদের নিরাপত্তা দিতে চেয়েছিলে, আমাদের নিরাপত্তা তো পরের কথা, তোমাদের নিরাপত্তাই তো দিতে পারছো না, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তোমরা কিভাবে দেবে? তো দয়া করে তোমরা যাও, আমাদের আর ইরানের সাথে গোলমাল করার, দ্বন্দ্ব ঝগড়া করার, যুদ্ধ করার দরকার নেই, আমরা আমাদের ব্যাপারটা দেখব। ইরান এই দিকে টার্গেট করেছে। আর আমেরিকা এবং ইসরায়েল তো ইরানের সরকার পতন করে সেখানে তাদের মতো পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায়। দুই পক্ষের দুই রকম লক্ষ্য আছে। এখন আমি সবসময় বলছি, এই যুদ্ধের ভেতর দিয়ে একটা বিষয় পরিষ্কার হবে, আমেরিকা ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি মধ্যপ্রাচ্যে থাকবে নাকি ইরানের ইসলামী সরকার টিকে থাকবে, এই দুটো বিষয়ের ফয়সালা হবে। সেক্ষেত্রে যদি যুদ্ধ দীর্ঘায়িত হয়, এবং ইরানের টার্গেট হচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত করা, তো যুদ্ধ দীর্ঘায়িত হলে আমেরিকা ইসরায়েল সবারই স্টক পাইল ফুরিয়ে আসবে। কারণ হচ্ছে আমেরিকা দীর্ঘদিন ধরে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেন যত অস্ত্র ব্যবহার করে তার ম্যাক্সিমাম 90%-এর বেশি আমেরিকার অস্ত্র আমেরিকা দেয়, সেইটা দিয়ে যুদ্ধ করে। এটা 2022 সাল থেকে যুদ্ধ করে আসছে, প্রায় 4 বছর হয়ে গেল। তো এই যে যুদ্ধ, সেখানে আমেরিকার অস্ত্র ব্যাপকভাবে সাপ্লাই দিতে হয়েছে। আবার ইসরায়েল হামাসের বিরুদ্ধে 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধ করেছে। লেবানন, ইয়েমেনের হুতি আবার ইরানের সাথেও যুদ্ধ করেছে। কত অস্ত্র থাকতে পারে তাদের হাতে, এটা তো বাস্তবতা। এবং সব অস্ত্র যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে খরচ করবে, আমেরিকা যে সারা বিশ্বে 800 ঘাঁটি আছে, সে সমস্ত ঘাঁটি কি হবে? তাহলে তো ওই সমস্ত ঘাঁটিতেও হামলা হবে, তখন অন্যান্য এলাকার দেশ থেকে হামলা হতে পারে, চীন, রাশিয়া, অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে সব অস্ত্র তো ইরানের পিছনে খরচ করবে না। এবং আমেরিকা যেহেতু সেই 10,000-12,000 কিলোমিটার দূর থেকে এসে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেখান থেকে জাহাজে বা বিমানে করে অস্ত্র আনতে গেলেও সময় সাপেক্ষ ব্যাপার, চাইলেই তো তারা সবকিছু পারছে না। তার মানে আমেরিকার হাতে বেসিক্যালি খুব ভালো সাপ্লাই চেইন থাকবে না। ইসরায়েলের একই অবস্থা। তাহলে কি দাঁড়াবে? ইউরোপের অনেক দেশই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না, এমনটা খবর জানা যাচ্ছে। অস্ট্রেলিয়া বলেছে তারা এই যুদ্ধে জড়াবে না। ইরান যদি যুদ্ধ দীর্ঘ করতে পারে তাহলে আমেরিকা ইসরায়েলের
বেশ একটা বড় রকমের সংকট আছে সামনে, সে কথা পরিষ্কার। ফলে ইরান যে প্রত্যাশা করছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েলকে কোণঠাসা করে ফেলবে, আমি আবারও বলছি যে দুই পক্ষের লক্ষ্য, তারা ইরানের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাত করতে চায়, আর ইরান মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের প্রভাব ধ্বংস করতে চায়। মেবি দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের প্রভাব প্রতিপত্তি বিনষ্ট হতে পারে, খুবই সম্ভাবনা আছে। এদিকে আমি আরেকটা চমৎকার তথ্য আমি আপনাদেরকে দিই। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ, তিনি এখন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সেকেন্ড ম্যান, পুতিনের পরে তার অবস্থান। তিনি বলেছেন ইরান যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, এবং তিনি যুদ্ধের প্রথম দিনই টেলিগ্রাম চ্যানেলে সম্ভবত একটা পোস্ট দিয়েছিলেন যে ইরান হচ্ছে 2500 বছরের সভ্যতা আর আমেরিকা হচ্ছে 250 বছরের সভ্যতা, দেখা যাক কোন সভ্যতা টিকে থাকে এই লড়াইয়ে। আপনারা মোটামুটিভাবে নিশ্চিত থাকুন, এই যুদ্ধ যদি ক্রিটিক্যাল পজিশনে চলে যায় তাহলে আমার বিশ্বাস রাশিয়া এবং চীন জড়িয়ে যেতে পারে বিভিন্নভাবে। এপাশে নেতানিয়াহুর খবর পাওয়া যাচ্ছে না, সেটা তো বললাম। তিনি মারা গেছেন একথা আমি বলছি না, খবর বেরিয়েছে কিন্তু এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই ব্যাপারে হ্যাঁ না কোনো কিছুই বলা হয়নি। একটা বিষয় একদম পরিষ্কার, ইরান বলেছে এবং বিভিন্ন মাধ্যমে বিশেষ করে এক্সে যে সমস্ত ফাইলগুলো আসছে তাতে পরিষ্কার যে গত জুন মাসের যুদ্ধে ইসরায়েল 12 দিনে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার চেয়ে গত 2-3 দিনে তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পরিমাণে যুদ্ধ হচ্ছে এবং যে পরিমাণে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুটছে ইরান, এই ধারা তো অব্যাহত থাকবে। ইরানের একজন সেনা কমান্ডার বলেছে যে তাদের হাতে অন্তত এই গতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো 2 বছরের অস্ত্র সামরিক সরঞ্জাম আছে। ইরান তো এখনো অনেক কিছু ব্যবহার করেনি। সেক্ষেত্রে ইসরায়েল থেকে জনগণ সম্ভবত পালিয়ে যেতে পারে, পালানোর চেষ্টা করবে, ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হবে। ইসরায়েলের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং ইসরায়েল তো ছোট দেশ, অল্প জায়গায় হামলা করলেই তার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, বিল্ডিং ধ্বংস হচ্ছে, বন্দর ধ্বংস হচ্ছে, বিমানবন্দর ধ্বংস হচ্ছে। এমনকি গতকাল তো শুনলাম যে দিমনা পরমাণু যে কমপ্লেক্স সেদিকেও হামলা চালিয়েছে। কি দিয়ে কি হয়েছে সবকিছু জানা যাচ্ছে না। আসলে ইসরায়েল যে অস্তিত্বের সংকটে পড়বে সেটা অবাস্তব কোনো কথা না। এখন সর্বশেষ আমি ইরানের বাস্তব পরিস্থিতি এখন কি সেটা একটু জানিয়ে এখনকার আলোচনা শেষ করব। আমার ছোট ছেলের সাথে আজকে সকালেও কথা হয়েছে, গতকাল সকালে 37 মিনিট কথা হয়েছিল। সেখানে ভেতরে ভেতরে ইন্টারনেট চলছে, কিন্তু ইন্টারনেট ব্যবহার করে বাইরে কথা বলা যাচ্ছে না। আবার আমি চাইলে ফোন করে তাকে পাচ্ছি না, ফোন কমিউনিকেশন বিচ্ছিন্ন। সে আমাকে ফোন করতে পারবে বা সে ওখান থেকে কোনোভাবে ম্যানেজ করে হয়তো হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ টেসেজ দিচ্ছে, মাঝে মাঝে কথা বলা যাচ্ছে। সে জানালো যে গত জুন মাসে যে যুদ্ধ হয়েছিল তার চেয়ে এবারে ইরানে একটু হামলা মানে হিট করছে বেশি শত্রুপক্ষের, অর্থাৎ আমেরিকা ইসরায়েলি মিসাইল। এবং সে বলল যে এইটা হওয়ার মূল কারণ হচ্ছে এবার বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র। টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রটা আসে একটু নিচু দিয়ে, রাডারে খুব একটা ধরা পড়তে চায় না। তো আমার ছেলে বলল যে তারপরেও বাস্তবতা হচ্ছে যে প্রচুর পরিমাণে ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে, আমরা সেটা চোখে দেখতেই পাচ্ছি। আকাশে যে ইরানি বাহিনী ধ্বংস করে দেয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখা যায়। তো বলল যে আমেরিকা এবং ইসরায়েল এখনো মূলত সামরিক স্থাপনা, কৌশলগত স্থাপনা এগুলো লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। এর ভিতরে বেশ কিছু হামলা হয়েছে, স্কুলে হামলা হয়েছে, হাসপাতালে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে বাস্তবতা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে অভ্যস্ত। তারা যে কোনো দেশে অভিযান চালানো শুরু করলে মূলত বেসামরিক লোকজনের উপর হামলা বেশি চালায়, এই কারণে যে তারা চায় ওই দেশের জনগণ খেপে যাক সরকারের বিরুদ্ধে। তারা বলুক যে সরকারের কারণেই তো এই হামলা, তাদের লোকজন মারা যাচ্ছে, অতএব সরকারের পতনের জন্য তারা বিক্ষোভ মিছিলে নেমে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানি জাতি, তাদের যে জাতীয়তাবাদী চিন্তা, তাদের যে শিয়া মাযহাবের একটা চেতনা, এই চেতনা, এই চিন্তা, এই মনোভাব কোনো মতেই আমেরিকাকে এই অভিযানের পক্ষে তারা কথা বলবে না, আমেরিকাকে এই অভিযান চালাতে অনুমোদন দেবে না। তারা কিন্তু এই অভিযানের পক্ষে না, বেশিরভাগ লোক এর বিরুদ্ধে। হয়তো হাতে গোনা কিছু
সামান্য 1-2% লোক থাকতে পারে বা তারও কম থাকতে পারে, কিন্তু সেটা শেষ কথা না। ইরানের জনগণ কোনো মতেই আমেরিকাকে তাদের দেশে ধ্বংসযজ্ঞ করে আর একটা নতুন সরকার প্রতিষ্ঠা করবে, এটা করতে দেবে না। তাদের বক্তব্য হচ্ছে আমাদের সরকার আমরা ঠিক করবো, আমেরিকা কেন? এটা হলো ইরানি জাতীয়তাবাদী চিন্তা। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। যাবার আগে আমি আবারও একটা কথা বলি যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করার মধ্য দিয়ে যেভাবে দেশের সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে চেয়েছিল, সেটা এখনো সম্ভব হয়নি এবং সেটা সম্ভব হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন সর্বোচ্চ নেতার হত্যার পরে ইরানে আমেরিকা এবং ইসরায়েল তাদের ইচ্ছামতো সরকার প্রতিষ্ঠা করতে? সুপ্রিয় দর্শক, আপনারা কমেন্টে মতামত জানিয়ে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।